নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা তারাপদ রায়ের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম শেষ অশ্বারোহী। বন্ধুদের কাছে আবেদন, গল্প পাঠ শুনে যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। জুলাই মাস নাগাদ একটা বর্ষা ভালো করে পেরোবার আগেই যখন পরপর 13টা ওয়াইপার চুরি গেল, সনাতন সরকার স্থির করে ফেললেন আর গাড়ি নয়, এবং সত্যি সত্যি 7 দিনের মধ্যে জলের দামে গাড়িটা বেচে দিলেন। গাড়িটা বেচে তার বিপদ কিন্তু আরও বাড়ল। থাকেন হাতিবাগানের কাছে। অফিসের সময় সেখান থেকে ট্রামে বা বাসে ওঠা যায় না। মিনি বাস কিংবা ট্যাক্সির নাগাল পাওয়া প্রায় অসম্ভব। 50 বছর বয়স হয়েছে সনাতন বাবুর। সারা জীবন নিজের গাড়িতে অফিসে যাতায়াত করতেন। এখন এই শেষ বয়সে নাকালের এক শেষ। দু একদিন হেঁটে যাতায়াত করার চেষ্টা করলেন, কিন্তু তার ধাক্কায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শয্যাশায়ী হয়ে রইলেন 15 দিন। রোগশয্যায় নিজের ঘরে চুপ করে শুয়ে বসে অবশেষে চিন্তাটা মাথায় এলো, একটা ঘোড়া কিনলে কীরকম হয়। সেই কবে ছোটবেলায় পড়েছেন, হর্স ইজ আ নোবেল অ্যানিম্যাল। রোগশয্যায় ঘোড়ার কথা চিন্তা করতে করতে তিনি উত্তেজিত হতে লাগলেন। কত সুবিধে, গ্যারেজের দরকার নেই, প্যাসেজে বেঁধে রাখো, পার্কিং নেই, পেট্রোল মোবিল লাগবে না, একটু ছোলা আর ঘাস জল হলেই হবে। তাও তিনি ঠিক করলেন বিকেলে অফিস থেকে ফেরবার পথে ময়দান হয়ে একটু ঘাস খাইয়ে আনলেও চলবে। এবং সবচেয়ে বড় কথা, ঘোড়ার পার্টস চুরি যাবার কোনো ভয় নেই। চুরি গেলে আস্ত ঘোড়াটা চুরি যেতে পারে, কিন্তু সে তো প্রায় অসম্ভব। ঘোড়া চোর এদেশে আর না থাকাই সম্ভব, অন্তত কলকাতা তো নয়ই। দু একদিনের মধ্যেই অবশ্য অনিবার্যভাবে পরবর্তী চিন্তা মাথায় এলো তার। প্রথম সমস্যা, ঘোড়া কোথায় পাওয়া যাবে। দ্বিতীয়টি হলো ঘোড়ার জন্য লাইসেন্স লাগবে কি না। এই দুই সমস্যার মুখোমুখি হয়ে সনাতনবাবু অসুখ ভালো হওয়ার পরেও আরও 3 সপ্তাহ ছুটি বাড়িয়ে নিলেন। একদিন বেড়াতে বেড়াতে শিয়ালদা গিয়ে আলাপ আলোচনা করে জানতে পারলেন কাঠিয়ারের কাছে এক হাটে ভালো ঘোড়া পাওয়া যায়। একজন বুড়ো গাড়োয়ান বলল, দার্জিলিংয়ে ভালো টাট্টু ঘোড়া পাওয়া যায় এবং দামও খুব কম। কিন্তু দার্জিলিং কিংবা কাঠিহাট থেকে কে নিয়ে আসবে ঘোড়া? অবশেষে একজন সৎ পরামর্শ দিল, এই খিদিরপুরের গোহাটাতেই একবার খোঁজ করে দেখুন না। মোটের উপর শিয়ালদার সহিস কোচওয়ান যারা আছে সবাই খুবই খাতির করল সনাতনবাবুকে। বহুদিন তাদের রুজির বাইরে কোনো লোক তাদের কাছে ঘোড়া সম্বন্ধে এত খোঁজখবর করেননি। সহিসেরা খুব খুশি হলো বটে, কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে খুব বিপদ হলো সনাতন সরকার মহাশয়ের। বিশেষ করে যখন তিনি ওই দ্বিতীয় সমস্যা নিয়ে ঘোড়ার লাইসেন্স লাগে কি না খোঁজখবর নিতে শুরু করলেন। সকলের ধারণা হলো তার সম্পূর্ণ মাথা খারাপ হয়ে গেছে। অনেকেই বলল খুব খারাপ ধরনের ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, আজকাল এরকম খুব হচ্ছে, ব্রেনটা টোটালি ড্যামেজ করে দিয়েছে তার। যারা একটু অচেনা তারা অবাক হয়ে গেল, কি বলেন, ঘোড়ার লাইসেন্স? ঘোড়ার লাইসেন্স দিয়ে কি করবেন? ঘোড়ার গাড়ি ভাড়াটে গাড়ি করবেন? নিজে চড়বেন? ঘোড়ায় চড়ে অফিসে যাবেন? কোথায় অফিস? এসপ্ল্যানেডে? হাতিবাগান থেকে এসপ্ল্যানেডে ঘোড়ায় চড়ে? দৈনিক দুবেলা? এই সামান্য অনুসন্ধান করতে গিয়ে প্রশ্নের ঝড়ে ব্যাধিগ্রস্ত হয়ে উঠলেন সনাতনবাবু। এবং প্রায় 2-1 দিনের মধ্যে সনাতনবাবু স্পষ্ট বুঝতে পারলেন ঘোড়ার ঘোড়ার পিঠে কলকাতা শহরের রাস্তা যাতায়াতের জন্যে ঘোড়া কিংবা
তার মালিকের লাইসেন্স লাগে কি না, অথবা ঘোড়ার পিঠে যাতায়াতে এই শহরে কোনো বাধা নিষেধ আছে কি না, এই প্রশ্নটি খুব সোজা নয়। এর উত্তর কেউ জানে কি না তার রীতিমতো সন্দেহ হতে লাগলো। সনাতনবাবু সর্বপ্রথমে লালবাজারে গিয়েছিলেন। সেখানে তারা ডিসি ট্রাফিক অফিসে পাঠালেন। ট্রাফিক অফিসে সবাই ধরেই নিয়েছিলেন তিনি কোনো ৫ আইনের ভঙ্গের মামলার তদবিরে এসেছেন। যখন শুনল ঘোড়া, সঙ্গে সঙ্গে তারা তাকে কর্পোরেশন দেখিয়ে দিলেন। সনাতনবাবু কর্পোরেশনে গেলেন। সেই অফিসটি একটু অন্যরকম। কোথায় অনুসন্ধান করতে হবে সেটা জানতেই তার ৩ দিন লেগে গেল। অবশেষে লাইসেন্স সেকশনে যেতে বললেন এক ভদ্রলোক। সেখানে গিয়ে একটু খোঁজ করতেই গো, মহিষ এবং সারমেয় শাখার পাশে অশ্ব শাখা খুঁজে পেলেন। সেখানে সবাই বলল, হ্যাঁ, ঘোড়ার লাইসেন্স তারা অনায়াসে দিতে পারেন, কিন্তু ঘোড়ায় চড়ার লাইসেন্স এ বিষয়ে তাদের কিছু জানা নেই। এখান থেকে সেরকম কিছু দেওয়াও হয় না। এখানেই এক ভদ্রলোক সনাতনবাবুকে পরামর্শ দিলেন, একবার রেস কোর্সে গিয়ে টার্ক ক্লাবে খোঁজ করে দেখুন তো। টার্ক ক্লাবের লোকেরা বললেন, আমাদের ঘেরা মাঠে ঘোড়দৌড়ের লাইসেন্স আছে। তারা ফাইল খুলে সনাতনবাবুকে সব লাইসেন্স সার্টিফিকেট দেখালেন। তারা কি ভেবেছিলেন কে জানে। বোধহয় তাকে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের লোক কর কিংবা লাইসেন্স ফাঁকির ব্যাপার নিয়ে তদন্ত করতে এসেছেন বলে ধরে নিয়েছেন। খুব ভদ্রতা করলেন, চা জলখাবার খাওয়ালেন, কিন্তু কিছুতেই বলতে পারলেন না কলকাতা শহরের রাস্তায় ঘোড়ায় চড়ে যেতে কোনো লাইসেন্স লাগবে কি না। সনাতনবাবু না ছাড়োবান্দা প্রকৃতির লোক, তার উপরে বেআইনি কাজ করতে ভয় পান। বিনা লাইসেন্সে রাস্তায় ঘোড়াচড়া আইনসঙ্গত কিনা এটা তাকে জানতেই হবে। এবার তিনি নিজে থেকেই গেলেন মাউন্টেন পুলিশের দপ্তরে। ওরা তো মাঝে মাঝে রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে যাতায়াত করে, ওরা জানতে পারে। মাউন্টেন পুলিশ দপ্তরে একদিন সন্ধ্যের দিকে সনাতনবাবু উপস্থিত হয়ে হাতের কাছে একজন অ্যাংলো ইন্ডিয়ান সার্জেন্ট পেয়ে সেই সাহেবকে তার হাতিবাগানি ইংরেজিতে সমস্যাটা যথাসাধ্য বোঝানোর চেষ্টা করলেন। সাহেব চোখ গোল গোল করে সব শুনে কি বুঝলো কে জানে, শুধু একবার হাউ ফানি বললেন। পাশে একটা ১০ ফুট উঁচু ওয়েলার ঘোড়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। তার পিঠে সনাতনবাবুকে ঠেলে তুলে দিতে হলো। সনাতনবাবু কোনো ক্রমে তার হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে বাসলেন। কিন্তু তাতে সমস্যার কোনো সমাধান হলো না। একটা সামান্য খবরের জন্য তিনি দিনের পর দিন অফিসে অফিসে দরজায় দরজায় ঘুরতে লাগলেন। সব কটা দৈনিক এবং সাপ্তাহিক কাগজে প্রশ্নবোধক চিহ্ন পাঠালেন, কিন্তু তারা কেউই তার চিঠি ছাপলেন না। বাধ্য হয়ে সনাতনবাবু মুখ্যমন্ত্রী, লাট সাহেব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি ও তার সমস্যার দিকে আকর্ষণ করিয়ে পত্র দিলেন। কিছুদিন পরে রাইটার্স বিল্ডিং থেকে উত্তর এলো, তার আবেদন উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের জন্য পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। পরিবহন দপ্তর তাকে ট্যুরিজম দপ্তরে পাঠালেন। সেখান থেকে খোঁজ করে জানলেন তাকে পশুপালন দপ্তরে যেতে হবে। সেখান থেকে বন বিভাগ, সেখান থেকে কেন্দ্রীয় পর্যটন বিভাগ, সেখান থেকে আবার পশু বিভাগ। তবে এবার পশুপালন নয়, পশু চিকিৎসা বিভাগ। সনাতনবাবু ক্রমাগত ঘুরতে লাগলেন, আরও ২ মাস ছুটি বাড়িয়ে নিলেন। এই রকম অনেক ঘাটের জল খেয়ে সনাতনবাবু একদিন পশু ক্লেশ নিবারণী সমিতিতে এসে পৌঁছলেন। তারা সব শুনে জিজ্ঞাসা করলেন, ঘোড়াটা কোথায়? সনাতনবাবু বললেন, ঘোড়া এখনও কিনিনি। তারা তখন বললেন, তাহলে এখন আমাদের কিছুই করণীয় নেই। আমাদের এটা পশু ক্লেশ নিবারণী সমিতি। আপনার কথা শুনে বুঝতে পেরেছি আপনার খুবই ক্লেশ হয়েছে, কিন্তু আপনার ক্লেশ দূর করার ক্ষমতা আমাদের নেই।
অশেষ ধন্যবাদ দিয়ে সনাতনবাবু চলে এলেন। এই শেষ ঘটনার 15 দিন পরের কথা। ইতিমধ্যে আশ্বিন মাস এসে গেছে। শরতের নীল আকাশে ঝকঝকে আরবি ঘোড়ার মতো সাদা মেঘগুলো গ্রীবা নাচিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রকম এক সকালবেলায় হঠাৎ হাতিবাগানের লোকেরা দেখল এক মধ্যবয়সী ভদ্রলোক টগবগিয়ে ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে পড়েছেন। ঘোড়া অবশ্য আকাশের মেঘের মতো সাদা নয়, বাদামি, এবং খুব বড়ও নয়। তবু তো সত্যিকারের ঘোড়া। শুধু রাস্তার লোকেরাই নয়, জানালা, দরজা, বারান্দায়, ছাদে দাঁড়িয়ে আবাল বৃদ্ধ বনিতা সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখতে লাগলো। কলকাতার জটিল রাস্তায় ট্রাম, বাস, ট্যাক্সি, রিক্সা, পদাতিক ইত্যাদির পাশাপাশি কদম চালে এক অশ্বারোহী প্রফুল্ল বদনে চলে যাচ্ছে। মোড়ের ট্রাফিক পুলিশ জিনিসটা যে বেআইনি হচ্ছে কিনা তা বুঝতে না পেরে পকেট থেকে নোটবুক বার করে কি একটা লিখতে গিয়ে খেয়াল করলো ঘোড়ার নম্বর নেই। সে হতবম্বের মতো ট্রাফিক কন্ট্রোল বন্ধ করে দিয়ে অশ্ব এবং অশ্বারোহীর দিকে হা করে তাকিয়ে রইল। বলা বাহুল্য, শ্রীযুক্ত সনাতন সরকার মহাশয় এই অশ্বারোহী। তিনি কি করে ঘোড়া সংগ্রহ করলেন? ঘোড়া ও তার আরোহী অর্থাৎ নিজের জন্যে লাইসেন্স সংগ্রহ করতে পেরেছিলেন কিনা শেষ পর্যন্ত ইত্যাদি বিস্তারিত আলোচনার বিষয়বস্তু নয়, কারণ সেটা সনাতনবাবুর স্বার্থের বিরোধী হবে। সনাতনবাবু সাহসী লোক। আজ 2 দিন হলো মাত্র ঘোড়াটি একটি সাময়িক সহিসহ সংগ্রহ করে এনেছেন। আজ সকালবেলায় সহিস ঘোড়াকে দানা পানি খাইয়ে লাগাম পরিয়ে দিয়েছেন। এখন সেও সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু সনাতনবাবু তাকে রেখে একাই ঘোড়ার পিঠে চড়ে অফিসের দিকে রওনা হয়েছেন। কে কি বলতে চেয়েছিল সনাতনবাবু তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। কর্ণপাত করার মতো তার কোনো কারণও ছিল না। নির্বিবাদে গে স্ট্রিট হয়ে সোজা চিত্তরঞ্জন এভিনিউ হয়ে কয়েক সহস্র পথচারী এবং অলিন্দবিহারী জনতার অভিভূত দৃষ্টির সামনে দিয়ে কলকাতার শেষ অশ্বারোহী এসপ্ল্যানেডে এসে পৌঁছলেন। আগেই মনে মনে ঠিক করে রেখেছিলেন ধীরে সুস্থে কার্জন পার্কের পেছন দিকে ঘোড়া নিয়ে সনাতনবাবু মেয়র রোডের এক পাশে একটা ঘাসে ভরা জায়গায় এসে দাঁড়ালেন। ঘোড়া থেকে লাফিয়ে মাটিতে নেমে হাতের ব্যাগ থেকে একটা পাটের দড়ি বার করে ঘোড়াটার গলায় বাঁধলেন। এরপর অত্যন্ত সাবধানে ভয়ে ভয়ে মুখ থেকে লাগামটা ছাড়িয়ে ব্যাগে ভরে নিলেন। সনাতনবাবুও খুশি মনে অফিস চলে গেলেন। এতদিনে তার অভীষ্ট সিদ্ধ হয়েছে। তার ওপরে পার্কিং ফি লাগছে না। বিকেলে অফিস থেকে বেরিয়ে মনে একটু শঙ্কা হচ্ছিল গিয়ে ঘোড়াটা দেখতে পাবেন কিনা, কিন্তু খুব দূর থেকেই দেখতে পেলেন ঘোড়াটা গ্রীবা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে পরিচিত অপরিচিত মহলের নানা দিক থেকে সনাতনবাবুর কীর্তির কথা ছড়িয়ে পড়েছিল। সনাতনবাবু ঘোড়ার কাছে পৌঁছে দেখলেন ঘোড়ার থেকে একটু নিরাপদ দূরত্বে একটা ছোটোখাটো জনতা। তারা এতক্ষণ অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। সনাতনবাবু যেতেই একটা চাপা গুঞ্জন উঠল। কোনো দিকে দৃষ্টিপাত না করে অত্যন্ত স্মার্টভাবে সনাতনবাবু ঘোড়ার দিকে এগিয়ে গেলেন। তার আগে হাতের ব্যাগ থেকে লাগামটা বার করে নিয়েছেন, কিন্তু লাগাম পরাতে গিয়ে বুঝলেন অসম্ভব। সহিস ছাড়া এ কাজ তার পক্ষে অসম্ভব। ঘোড়াটা এমনিতে নিরীহ, কিন্তু কিছুতেই মুখ খুলবে না। মুখ আর না খুললে লাগামও লাগানো যাবে না। অনেকক্ষণ চেষ্টা করার পর সনাতনবাবু ক্লান্ত হয়ে পড়লেন। কৌতূহলী জনতাও আস্তে আস্তে কেটে পড়ল। শুধু কয়েকজন তখনও দাঁড়িয়ে। সনাতনবাবু খুব মাথা খাটিয়ে অবশেষে ঘোড়াটার মুখের সামনে আস্তে আস্তে বৃদ্ধাঙ্গুষ্ঠ ও মধ্যমার সাহায্যে ছোট ছোট তুড়ি দিতে লাগলেন।
যে কজন সেখানে উপস্থিত ছিল তারা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গেল যে সনাতনবাবু সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছে। তারা কেউ সনাতনবাবুকে বুঝতে পারল না, সে বুদ্ধি তাদের নেই। এই আশায় সনাতনবাবু তুড়ি দিয়ে চললেন। যে তুড়ির শব্দে ঘোড়াটা যদি একবার হাই তোলে, সঙ্গে সঙ্গে লাগামটা মুখে লাগিয়ে দেবেন। ক্রমে সন্ধ্যার অন্ধকার ময়দানে ঘন হয়ে এলো। সনাতনবাবুর হাতের বুড়ো আঙ্গুলে ফোসকা পড়ে গেল। আশ্বিন মাসের আকাশের নিচে মেয়ো রোডের কৃষ্ণচূড়া গাছের ছায়ায় কলকাতার শেষ অশ্বারোহী বাঁ হাতে লাগাম ধরে ডানাতে অক্লান্ত অনবরত ঘোড়ার মুখের সামনে তুড়ি দিয়ে চললেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।